কিছু প্রশ্ন থাকলেও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সম্মতি ঐক্য অটুট রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টার। প্রায় দেড় যুগ কারাভোগ শেষে মুক্ত লুৎফুজ্জামান বাবুর। জেল জুলুমের চরম নিষ্ঠুরতায় ও দৃঢ়তার দৃষ্টান্ত, নেতাকর্মীদের ভালোবাসায় আবেগ আপ্লুত। আলোচিত মুগ্ধ খুনের বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবার। লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ হত্যায় শেখ হাসিনা সহ ৪১ জন আসামি, সব তথ্য সংরক্ষণের নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একতায় অন্তর্বর্তী সরকারের সৃষ্টি, একতাতেই সরকারের শক্তি। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। তখন একটু দুর্বল মনে করি। জুলাই ঘোষণাপত্র নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টার কিছুক্ষণ পর সর্বদলীয় এই বৈঠক শুরু হয়। যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি সহ দু একটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেয়নি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে নিয়ে ঘোষণাপত্রের সিদ্ধান্ত। ছাত্ররা শুরুতে খুশি না হলেও পরে তারা তার বাস্তবতা বুঝতে পেরেছে। যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই একত্রে করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রে করা যাবে। আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি। এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি। এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। কাজে সেই পথে আমাদেরকে চলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, তিনি যতদিন আছেন ঐক্যতেই থাকবেন। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারা এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় তারা। পরে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেয় সরকার। একতাতেই আমাদের জন্ম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সবার সঙ্গে আরও আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরিতে একমত রাজনৈতিক দলগুলো। এ নিয়ে কোনো দূরত্ব তৈরি হয়নি বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কেউ যেন ঐক্যে ফাটল ধরাতে না পারে সেদিকে সজাগ থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরির আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে তারা এসব কথা বলেন। এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়। সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করা হবে এবং ঘোষণাপত্র একটা প্রস্তুত করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি সেই আহ্বান পেলে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে
নতুন বাংলাদেশ নির্মাণে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, এমন আহ্বান পেলে জামাত ইসলামী সরকারের এই কাজেও সহযোগিতা করতে প্রস্তুত আছে। একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয়, একপাক্ষিক ইতিহাস লিখিত হয়, তাহলে কিন্তু ওই শেখ মুজিবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইউনূস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন। বর্তমানে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে একটি ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের জায়গাতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে সবাইকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যাত্রার জন্য ধৈর্য ধারণ করছি, কিন্তু আমরা আমাদের এই ধৈর্যকে কেউ সুযোগ বা যদি অপচেষ্টা করার লিপ্ত হয়, আমরা মনে করি তাদেরও আগামীতে ফেসিবাদী ব্যবস্থার যে লড়াই রয়েছে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল দুপুর 2টার পর মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে এলে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা জানান কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। দুপুর 2টা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক খুলে যায়। হাত নাড়তে নাড়তে গাড়িতে চড়ে কারাগার থেকে বেরিয়ে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারারক্ষীরাও এ সময় বাবরের ভক্তদের সামলাতে হিমশিম খান। সবাই ব্যারিকেড ভেদ করে ঢুকে পড়েন কারাগারের ভেতরে। নেত্রকোনা 4 আসনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত লুৎফুজ্জামান বাবর। কেউ ফুল দিয়ে জানান শুভেচ্ছা, আবার কেউ একবার ছুঁয়ে দেখার জন্য ভিড় ঠেলে সামনে এগিয়ে যান। নেতাকর্মীদের ভালোবাসায় আবেগ আপ্লুত বাবর এগিয়ে যান সামনের দিকে। ওনার বিরুদ্ধে সকল আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? সেটার জন্য আমরা চাই আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীর দল যারা ছাত্র জনতার উপরে জুলাই আগস্টে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে, তাদের কঠোর বিচার এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। কারাগার থেকে বেরিয়ে বিএনপির এই ত্যাগী নেতা যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বাবর। 17 বছর পর দলের কাণ্ডারি জিয়াউর রহমানের মাজারে গিয়ে কিছুটা আপ্লুত তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্যাতন, হামলা, মামলা করে বিএনপির কিছুই করতে পারেনি শেখ হাসিনা। আমরা আশা করি লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরও যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র, সেই মানবিক মর্যাদা, সেই সাম্য, সেই সবার জন্য উন্নয়ন, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরার আজমপুরে শিক্ষার্থী মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। এদিকে জুলাই আগস্টের সকল তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত।
শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন উত্তরার আজমপুরে পিপাসার্ত বিক্ষোভকারীদের মাঝে পানি বিলান মুগ্ধ। টিয়ার গ্যাসের ঝাঁজে চোখ মেলে তাকানো দায়, এর মধ্যে অন্যের তৃষ্ণা মিটাচ্ছিলেন মীর মুগ্ধ। 18 জুলাই আচমকা পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। মুগ্ধের মৃত্যু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নতুন গতি আনে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মুগ্ধের দুই ভাই। জানান পুলিশের গুলিতেই নিহত হয়েছিলেন মুগ্ধ। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে তদন্ত সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে। এদিকে 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে তার পরিবার। শুধুমাত্র একটি ভিন্ন রাজনৈতিক দলের একজন উচ্চ পর্যায়ের নেতা হওয়ার কারণে তাকে নৃশংসভাবে নিজ বাসায় ছাদে নিয়ে দীর্ঘ প্রায় 2 ঘন্টা শারীরিক অত্যাচার করার পরে পায়ে গুলি করে হাত বেঁধে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয় এবং হত্যা নিশ্চিত করার জন্য তাকে নিচেও অনেক মাথায় আঘাত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই আগস্টের সকল তথ্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়। এছাড়া তথ্য দেওয়ার অভিযোগে 20 জানুয়ারি একটি পত্রিকার একজন প্রতিবেদককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বুধবার মতিঝিলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। জানানো হয়, এমন সহিংসতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। হামলায় জড়িত 2 জনকে এরই মধ্যে আটকের কথাও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়া হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যান্যদের চিহ্নিত করা হয়েছে বলেও জানানো হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রীতি, শান্তি ও আইন শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো মব ভায়োলেন্সের স্থান নেই। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নানা রকম স্বাস্থ্য পরীক্ষা চলছে। বেগম জিয়ার চিকিৎসার সবশেষ আপডেট সম্পর্কে গতকাল সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, কোনো লাইন অফ ট্রিটমেন্ট লাগিয়ে হবে। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। আপনারা আমরা সবার কাছে সুস্থতার জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা আমার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত দেন, ওনারা যদি মতামত বলেন যে না ইট ইজ পসিবল হিয়ার, ওনারা যদি বলেন যে না অন্য কোথাও যেতে হবে, তখন স্বাভাবিকভাবেই সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে 2023 সালে পাশ হওয়া আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন জানান, ওই আইন বাতিল করতে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আমার প্রাথমিক আমি জাস্ট সামারিটা দেখেছি, এখন আমার জন্য ডিফিকাল্ট রিয়াকশন দেওয়া। এখন যারা এই রিপোর্টটা বানিয়েছেন অত্যন্ত বিজ্ঞজন, যে বদুল আলম মানুষ এটা চেয়ারম্যান ছিলেন, আপনি যারা মেম্বার ছিলেন, তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, তাদের উইজডমের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, অভিজ্ঞতার উপরে পূর্ণ আস্থা আছে। সুতরাং ওনারা যা তৈরি করেছেন নিশ্চয়ই একটা ভ্যালুয়েবল ডকুমেন্ট এটা হয়েছে, এটা পরে স্বীকার করতেই হবে এবং অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের ব্যাপার।
নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন, কোনো ভোটই এখন আর রাতে হবে না। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমতে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে বলে মনে করেন তিনি। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এই কথা বলেন। নির্বাচন কমিশনার আমরা যারা এখন আছি, আমরা খুব কনফিডেন্ট যে ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা পাই, আমরা অবশ্যই একটা নিরপেক্ষ সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে পারব। রাতের ভোটের আমরা কল্পনা করতে পারি না। নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে তো একটা কনসেনসাস থাকবেই। ভালো ভোট করার জন্য, গ্রহণযোগ্য ভোট করার জন্য, মানুষের কাছে যে ভোটটা পছন্দনীয় হবে সেই পছন্দের ভোট করার জন্য তাদের আচরণ, তাদের মনোভাব, তাদের কাজকর্ম, তাদের এন্টায়ার কার্যকলাপ অবশ্যই সহায়ক হতে হবে। ঢাকায় এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস বরেণ্য আলেম শায়েখ ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী। রাত 12টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান আলেমরা। ফেনীর রঘুনাথপুরে 50,000 মানুষের জামায়াতে আজ জুমার নামাজ পড়াবেন তিনি। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মাগরিবের নামাজের ইমামতি করবেন। সেখানে আন্তর্জাতিক কিরাত সংস্থার উদ্যোগে আজমতে কোরআন ও শানে রিসালাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বরেণ্য আলেম। মিশর, ইরান, ইংল্যান্ড সহ দেশে বিদেশের বিভিন্ন অতিথিরা উপস্থিত থাকবেন। এতে কিরাত প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম এবং বর্তমান সিনিয়র মুহাদ্দিস, যিনি আরব বিশ্বের প্রখ্যাত এবং বরেণ্য আলেমে দ্বীন, যার লেখালেখি এবং আরবি বক্তৃতার জন্য সারা পৃথিবীতেই সমাদৃত। আজমতে কোরআন ও শানে রিসালাত আন্তর্জাতিক মহাসম্মেলনে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যেখানে এছাড়াও মিশর, ইরান, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের মেহমানগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশের বিখ্যাত এবং বাংলাদেশের বরেণ্য সমস্ত উলামায়ে কেরাম এখানে تشريف عنبن. وبموافقة كريمة من سفارة المملكة العربية السعودية إلى دكة، جاءت هذه المشاركة التي نؤازر فيها إخواننا ونشاركهم في هذا البلد الإسلامي الذي نحتف به ونسعد بمشاركتهم. كتاب الله عز وجل يجمعنا، وهي مناسبة كريمة تجعل من الأخوة الإسلامية حقا فيها علينا التلاقي والتآخي والمواصاة بالحق والتواصي بالصبر. জামাত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি মানবিক দেশ গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে দখলবাজি ও চাঁদাবাজি চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে মাগুরা নোমানী ময়দানে মাঠে জামাতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এইসব টাকা ফিরিয়ে এনে সমন্বিতভাবে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। বলেন, বৈষম্যহীন দেশ করতে চায় জামাত, সীমাহীন ওয়াদা দিয়ে রাজনীতি করতে চায় না। যে স্বাধীনতা অপরের চরিত্র হরণ করে, মিথ্যা গুজব ছড়ায়, মানুষের হিংসা ছড়ায়, এমন রাজনীতি করতে চায় না জামাত। ক্ষমতায় যেতে না পারলেও নীতি ও নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামী কোনো আপোষ করে না বলেও মন্তব্য করেন তিনি। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া করে দিত। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে, এবং এটা জনগণের হক। এরা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের যত নাগরিকের সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সার্জিস আরও বলেন, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো ভাই বোনের লাশ ঝুলে থাকে তবে লং মার্চ করে তার কাটা ভেদ করে যাবেন। জানান, নতুন বাংলাদেশে ছাত্র জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। হুঁশিয়ারি দেন, আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কোনো দেশের দালালি করে তাহলে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো। কর্মসূচিতে সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ, সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে নদী সংস্কারের 5 দফা দাবি জানান সার্জিস আলম।
অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে, সহায়তাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ড্রু কারস্টেন। আর মানবিক কার্যক্রমে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সম্পর্ক বিষয়ক সচিব রিয়াজ হামিদুল্লাহ। পটুয়াখালীর বাউফল ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ক্যামেরায় ছিলেন পলাশ তালুকদার। পটুয়াখালীর বাউফল উপজেলার প্রত্যন্ত কালীশুরি গ্রামে গড়ে উঠেছে ইনগ্রিড মেমোরিয়াল নামে একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটিতে রয়েছে সব ধরনের চিকিৎসা সুবিধা। গ্রামটিতে ছেলে মেয়েদের জন্য আলাদা এতিমখানাও প্রতিষ্ঠা করা হয়েছে। নেদারল্যান্ডস সরকারের আর্থিক অনুদান এবং অন্যান্যদের সহায়তায় এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এই এলাকারই ডাচ প্রবাসী মোতালেব ওয়েজার্স। স্লোব নামে একটি সংস্থার মাধ্যমে এসব মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি ৩০ বছর পূর্তি উপলক্ষে স্লোবের হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠান দেখতে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় সচিব রিয়াজ হামিদুল্লাহ এবং ডাচ রাষ্ট্রদূত অ্যান্ড্রু কারস্টেন। চেষ্টা করি শ্লোকগণে কল দিছি নিয়ে আমি আনন্দিত হয়েছি। এখানের অর্থায়নে আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 4 বছরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কমপ্লিট করি। ইনগ্রিড মেমোরিয়াল হাসপাতালের সেবা আমাদের এলাকার মানুষের জন্য এক বিশাল সুবিধা। নানা সংগ্রামের মধ্য দিয়ে মানবিক সহায়তামূলক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানান নেদারল্যান্ডস প্রবাসী মোতালেব ওয়েজার্স। আমি রাস্তাঘাটে ছিলাম, আমি রাস্তাঘাটে টোকার মতো খাওয়া দাওয়া যেটা আমার দরকার হইতো ওইটা আমি রাস্তাঘাট থেকে ভিক্ষা করে আমি খাইছি। আমি ড্রেন থেকে হাটটিগুলো উঠাইয়া ওয়াশ করে আমি খাইছি। আমি জানি যারা গরিব থাকে ওদের পিটানোর কষ্ট হয়, এই জন্য আমি এই কাজে নামছি। এটা আমি আমার মন থেকে করি। এ ধরনের মানবিক কাজে ডাচ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত অ্যান্ড্রু কারস্টেন। বাংলাদেশ নেদারল্যান্ডসের বন্ধুত্বমূলক সম্পর্ক অটুট থাকবে। বাংলাদেশের মানুষের জন্য নেদারল্যান্ডসের ভালোবাসার সুনামি অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে মোতালেব খুবই ভালো একটি কাজ করেছেন। এমন কেউ নাই যে তার কিছু রাখতে চায় না, কেউ সাইনবোর্ড দিয়ে কেউ একটা ইয়ে করে, সেসব কেউ অনেক সময় সরকারি অর্থে নিয়ে আমরা প্রতিষ্ঠানের নাম আমার বাবা বা মায়ের নামে ঝুলাই দিই। সবাই একটা স্মৃতি হিসেবে রেখে চায়। মোতালিবকে যত দেখেছি বুঝেছি তত মনে হয়েছে যে মোতালিব তো মনে হয় না সেই জন্য করছে। নারীদের সার্ভিক্যাল ক্যান্সার চিকিৎসায় নেদারল্যান্ডসের সহায়তায় ফান্ড গঠনের কার্যক্রমের কথাও জানান মোতালেব ওয়েজার্স। ইমরুল কায়েস, বাংলা ভিশন, পটুয়াখালী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কিছু প্রশ্ন থাকলেও জুলাই ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সম্মতি, ঐক্য অটুট রাখার প্রত্যয় প্রধান উপদেষ্টা। প্রায় 1.5 যুগ কারাভোগ শেষে মুক্ত লুৎফুজ্জামান বাবর। জেল জুলুমের চরম নিষ্ঠুরতায়ও দৃঢ়তার দৃষ্টান্ত, নেতাকর্মীদের ভালোবাসা আবেগ আপ্লুত। আলোচিত মুগ্ধ খুনের বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবার। লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ হত্যায় শেখ হাসিনা সহ 41 জন আসামি, সব তথ্য সংরক্ষণের নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।